কারোর তো কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। সিএ যে কোনো জায়গায় যে কোনো দেশেই চালু হতে পারে। আজকে যারা বিকৃত করে একটা প্রচার চালাচ্ছেন যে তৃণমূল কংগ্রেস, তারা ব্যাপারটা বুঝেও মিথ্যা কথা বলছে। বুঝেও সিএ কারোর তো এই যাবে না, কারোর তো নাগরিকত্ব যাবে না, নাগরিকত্ব দেওয়া হবে অনেকে যাদের নেই। অনেক লোক আছে। আজকেও অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং থেকে মুখ্যমন্ত্রী বলছেন যে যার অলরেডি উনি অসত্য ভাষণে অত্যন্ত পটু, বহু অসত্য ভাষণ সারা বছর ধরে করে যান। এই অসত্য ভাষণের তুমুল প্রতিবাদ তো হবেই, এবং সত্য কথাটা ধরে যখন দেওয়া হবে উনি আর আশা করার যদি কোনো লজ্জা থাকে তাহলে উনি আর প্রকাশ্যে মুখ দেখাবেন না। আজকে যখন আপনি আসলেন তমলুকে, তার আগে থেকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় আপনার নামে পোস্টার, যারা আপনার পার্টির কর্মী সমর্থক তারপরে তারা মেনেই ধরেই নিয়েছিল যে আপনি তমলুকের প্রার্থী হতে চলেছেন। যদি সেরকম একটা খবর সেরকম একটা গুঞ্জন আছে, কিন্তু সেটা যতক্ষণ না ঘোষণা হচ্ছে ততক্ষণ আমি বা আরো আমার সিনিয়র যারা আছেন এখানে অভিজ্ঞ রাজনীতিবিদ, তারা কেউই সেটাকে এখনো পর্যন্ত মান্যতা দিচ্ছেন না। যখন হবে তখন হবে। ভোটে দাঁড়ালে মানুষের কাছে কি বার্তা নিয়ে যাবেন? আচ্ছা, আরো তো অনেকে আছে, আপনি মুখ্যমন্ত্রী বলছেন যে রাজ্যে ডিটেনশন ক্যাম্প করতে দেবো না, দরকার জীবন দেবো। কিসের জীবন? কিসের জীবন দেওয়া? রাজ্যে কি তৈরি করতে দেবো? ডিটেনশন ক্যাম্প। ডিটেনশন ক্যাম্প কে করবে? করার প্রয়োজনটা হবে কেন? কবে তো ভাগ ধরে ফেরত দেওয়া হচ্ছে না, ভাগ করে দেওয়া হচ্ছে না। সে যখন হবে, যদি সে পরিস্থিতি তৈরি হয় তখন দেখা যাবে। আজকে উনি এসব বলে মানুষকে উত্তেজিত করছেন কেন? উনি তো একটা সাম্প্রদায়িক বিভেদ ছড়াচ্ছেন। এটা সাম্প্রদায়িক বিভেদের ব্যাপারই নয়। সিএটা সম্পূর্ণ ভারতবর্ষে যারা আছেন ভারতবর্ষীয়দের ব্যাপার। তিনি বলছেন গতকাল থেকে রমজান শুরু হয়েছে। কিন্তু ওনার কথা রিয়াকশন দিতে ভালো লাগে। যদি কেউ সত্যতার উপর নির্ভর করে রিয়াকশন কোনো কথা বলে থাকে, তার উত্তর দেওয়া যায়। সারাক্ষণ অসত্য ভাষণ, অসত্য ভাষণ সারাক্ষণ। আগে যখন সিএ নিয়ে পাস হয়েছিল, গতকাল নন্দীগ্রামে দেবাংশু ভট্টাচার্য অর্থাৎ তৃণমূলের তমলুক লোকসভার প্রার্থী, তিনি বলেছেন যে আপনি তার থেকে রাজনীতিতে অনেক জুনিয়র। কি বলবেন? এইসব এদের কোনো কাণ্ড কেন নেই? এদের কোনো কাণ্ড কেন নেই? এরা কারো সম্বন্ধে কোনো প্রশ্ন নেয় না। যাকে যা বলেছে তাকে বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন সিএ এনআরসি কানেক্টেড যেই আবেদন করবেন সঙ্গে সঙ্গে আপনি অবৈধ নাগরিক হয়ে যাবেন, বিদেশি হয়ে যাবেন। ভাবরা থেকে সাধারণ মানুষকে ঠিক এভাবেই তিনি সিএ নিয়ে বোঝাচ্ছেন। আমি তো বললাম যে উনি ক্রমাগত অসত্য কথা বলেন, এবারেও অসত্য কথা বলেছেন মানুষকে বিভ্রান্ত করার জন্য, একটা সাম্প্রদায়িক বিভেদ তৈরি করার জন্য, এক শ্রেণীর ভোট কবজা করার জন্য। সেটা এবার উনি পারবেন না। আমরাও প্রকৃত সত্য যেটা, সেটা সত্য এবং তথ্য তুলে ধরবো, তুলে ধরে ওনাকে বুঝিয়ে দেবো। ওনার নাকে ঝামা ঘষে দেওয়া হবে। তারপর তার যদি লাজলজ্জা থাকে তিনি আর প্রকাশ্যে মুখ দেখাবেন না। একটা প্রকাশ্য সভা থেকে সিএ নিয়ে এভাবে সাধারণ মানুষকে তাই তো বলেন, প্রকাশ্য সভা থেকে তুমি চেঁচিয়ে মিথ্যে কথা বলেন। আউটলায়ার বলে একটা কথা আছে ইংরেজিতে। চেঁচিয়ে মিথ্যে কথা বলেন, চেঁচিয়ে মিথ্যে কথা বলে মিথ্যে টাকা প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। দেবাংশু ভট্টাচার্যকে নিয়ে ইতিমধ্যেই নন্দীগ্রামে তৃণমূলের অন্তর্কলহ দেখা দিল। আমি খরচ করবো না একটা। একদিকে গঙ্গা, অন্যদিকে নর্দমা। তিনি যদি আমাকে নর্দমা বলে আনন্দ পেয়ে থাকেন, আমি তাকে শুভেচ্ছা জানাই। মায়ের মন্দিরে পুজো দেওয়ার পর আমাকে নর্দমা বলেছেন। কত ভক্তি চিন্তা করুন, মায়ের কাছে পুজো দিয়ে আমাকে নর্দমা উনি বলেছেন। আমি ওনাকে শুভেচ্ছা জানাই, মায়ের কাছে প্রার্থনা করি মা ওদেরকে সুবুদ্ধি দাও। বলছি আপনার নাম পার্টি তালিকায় প্রকাশ পেয়েছে, কিন্তু বিজেপির এখনো নাম প্রকাশ করতে পারেনি। কিন্তু কালকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্দিরে এসে পুজো দিয়ে গেছেন, কিন্তু তারপরে আপনি এলেন, কি বলবেন? দেখুন, কোনোদিন দেখেছেন ক্যান্ডিডেটের নাম অ্যানাউন্স করেনি পার্টি, কিন্তু ক্যান্ডিডেট চলে এসেছে। জানি না আমি, হয়তো ওদের ফিক্সই রয়েছে সব ভিতর থেকে। সে যেই ক্যান্ডিডেট হোক আমাদের কিছু যায় আসে না। বরং আমরা মনে করি বিজেপি যাকে ক্যান্ডিডেট করবে ভাবছে, তিনি প্রার্থী হলে আমাদের খুব সুবিধা। দেখুন, আমি বিশ্বাস করি, আমি আবার বলছি, একজন 61 বছরের ব্যক্তি দুদিন আগে বিচারপতি ছিলেন, আজকে তিনি রাজনীতির ময়দানে এসছেন। তিনি আবার কোন দিন তার মুড চেঞ্জ হবে, তিনি আবার রাজনীতি করবেন। মানুষ যদি ভোট দেন ওনাকে
দেখে তারপরে কপাল চাপড়াতে হবে। তা আমাকে যদি মানুষ নির্বাচিত করে 5টা বছর পাশে পাবেন, একটা 28 বছরের ছেলে ছুটে ছুটে প্রত্যেকটা বাড়ি কাজ করতে পারবে। মানে আমার এই ভরসা নিজের উপরে। মায়ের কাছে বললাম, বাংলার মানুষ তাদের প্রত্যেকের যারা মায়েরা কাকিমারা আছেন বাড়িতে, তারা প্রত্যেকে ভালো থাকুন, তমলুকের মানুষেরা ভালো থাকুন, এবং এই জিনিসটা চাইলাম যে তমলুকের মানুষ যেন সঠিক প্রার্থীকে নির্বাচিত করে, তাদের জন্য যে ভালো হবে। মা যদি মনে করেন আমি তাদের জন্য কাজ করতে পারবো, মা আমাকে জেতাবেন, নাহলে অন্য কাউকে জেতাবেন। মায়ের কাছে আমি বলেছি, মাই দায়িত্ব তোমার, তুমি ভালো প্রার্থীকে জিতিও। প্ল্যান আছে একটু নেতৃত্বের সাথে মিটিং করার আছে, তারপরে আপনার বুথ স্তরের যারা গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে সদস্যরা আছেন, ভোটাররা আছেন, তাদের সাথে একটা মিটিং রয়েছে। আজকে আমাদের এই কটা প্ল্যানিং, কাল থেকে জেলা সফর, কাল থেকে বিভিন্ন বিধানসভা সিটে সফর শুরু হবে। মোট কথা আমি আবার বলছি আপনাদের যে আমরা কিন্তু নিশ্চিত, এখন থেকে আমরা ভিক্টরি সাইন দেখাচ্ছি, আমরা কিন্তু নিশ্চিত আমরা জিতছি। আমরা এই জায়গা থেকে এখানে মানুষের সঙ্গে, আপনি মানুষের চোখের রিয়াকশন দেখুন, মানুষ আমাদের সঙ্গে। আমি বলছি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এরাই কখন এসছেন কিনা জানি না, কিন্তু বিধানসভা নির্বাচনে আমি কমপক্ষে 60 থেকে 70বার তমলুকে মিটিং করেছি, শুধুমাত্র তমলুক থেকে শুরু করে তমলুক লোকসভার অধীনে। আমি এখানকার নেতৃত্বদের চিনি, এখানকার মানুষের সাথে আমার পরিচয় আছে, এখানে আমি প্রচুর মিটিং মিছিল করেছি, এবং আমি রাজনীতির লোক, আমি রাজনীতির মঞ্চটাকে জানি। আমি ফ্যান্সি দুনিয়া থেকে রাজনীতির ময়দানে আসি, ফলে মানুষের জন্য কাজ কিভাবে করতে হয়, কিভাবে রাজ্য সরকারের থেকে কাজ ছিনিয়ে আনতে হয়, কিভাবে কেন্দ্রীয় সরকারের থেকে কাজ ছিনিয়ে আনতে হয়, সেটা আমার জানা। গতকাল বলছে যারা সিপিএম থেকে মুখ আমাদের ভুল হয়েছে, আপনারা দয়া করে ফিরে আসুন। সিপিএম এর কাছে কেউ ফিরবে না, সিপিএম এর কাছে কেউ ফিরবে না, সিপিএম এর কাছে কেউ ফিরবে না, এটা সিপিএম এর নেতারাও নিজে জানে, কারণ তারা নিজেদের সর্বনাশ নিজেরা করেছে, নিজেদের পুরো ভোটটা বিজেপিতে বিলিয়ে দিয়েছে। আমরা তো বলিনি বিজেপিতে বিলিয়ে দিন, সূর্যকান্ত বর্মন বিলিয়ে দিয়েছে, তাদের শুভেচ্ছা। সিএ হলো এনআরসির একটা ভাগ। সিএ প্রত্যেকে জেনে রাখুন, যারা ভাবছেন যে আমি হিন্দু, আমার সিএতে কিছু হবে না, আসামে কিন্তু 16 লক্ষ হিন্দু বাঙালি, তাদেরকে এনআরসি করে বাদ দিয়েছে। আর সিএ হচ্ছে এনআরসির পূর্ববর্তী ধাপ। এই সিএ দিয়ে আপনাকে বলবে আপনার কোনো অসুবিধা নেই, নাগরিকত্ব পেয়ে যাবেন, এনআরসিতে নাম বাদ গেলে অসুবিধা হবে না। তারপরে এনআরসিতে যখন নাম বাদ যাবে, তখন দেখবেন সিএতে আর নাম তোলাতে পারছেন না। আসামে কিন্তু এটা হয়নি। আমি আপনাদেরকে বলছি, খুব সমস্যার এটা একটা জিনিস, তাই প্রত্যেকের আমার মনে হয় এটা নিয়ে আন্দোলন করা উচিত, সতর্ক থাকা। যারা সমাজ বিরোধী গুন্ডা তারা ভয় পায় সত্য কথাকে, তারা তো করবেই। কিন্তু এখানকার পুলিশ কি করছে, যারা কথায় কথায় আমাদের শোনায় যে না মিছিল চলবে না, মিটিং চলবে না, কাকে বলে, কার পারমিশন নিয়ে মিছিল হচ্ছে, কারা করছে, এরা সব তো সমাজ বিরোধী। ভাদুতলায় গেছিলাম, ওখানেও তাই স্লোগান দিচ্ছে, মিছিল করছে। আমি বলে দিচ্ছি মিডিয়ার সামনে, যদি টিএমসি এইভাবে চাইছে রাজনীতি করতে, পুরা কড়াই গন্ডা হিসাব দিয়ে সেই ভাষায় বলবো। দিলীপ ঘোষ ভাষা জানে, আমার শুধু মুখ চলে না, হাত পাও চলে। আর আমাদের যুবক কর্মীরাও সব জানেন কি করে কি হিসাব দিতে হয়। সমাজ বিরোধীদের রাজনীতি করে গায়ের জোরে যদি কেউ বন্ধ করতে চায়, তার জবাব আমরা দেবো। দাদা, তৃণমূলের টিকিট না পেয়ে বিস্ফোরক অর্জুন সিং আবার বিজেপি থেকে ব্যারাকপুরের নির্বাচনে। ছেড়ে দিন, অর্জুন সিং কি করুন, ওনার হাতে ছেড়ে দিন। কোনো ক্যান্ডিডেটই হননি, তার মধ্যে এই ব্যবহার তৃণমূলের, কি বলবেন? না, ওরা জানে জেতার কোনো চান্স নেই। ভেবেছিল পঞ্চায়েত নির্বাচন বা পুরসভার মতো জোর করে জিতে নেবে। ওই ভুলটা যেন না করে, আমরাও আছি ময়দানে। দিলীপ ঘোষ বলেছেন আমি জীবন দেবো। না শুনুন, আমি এখানকার টিএমসির নেতাদের বলতে চাইছি, আপনারা কি মেদিনীপুরকে অশান্ত করে ভোটে জিততে চাইছেন? ভাববেন না যে আপনাদের কবজিতে জোর আছে বা কটা মস্তান গুন্ডা আপনাদের কাছে আছে বলে আমরা ঘাবড়ে যাব। তাহলে আমরা ওই ভাষাতেই উত্তর দেবো। আমি সমস্ত জেলার নেতাদের বলছি, দিলীপ ঘোষ তো সমস্ত পার হয়ে এসছে, আমার কিছু যায় আসে না। আপনারা ভাবুন, তাহলে আমরাও বাড়ির থেকে টেনে টেনে হিসাব করে নেব।